আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের এখন পরবর্তী প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এবং ফরম্যাট হচ্ছে ওয়ানডে ফরম্যাট। ২ ম্যাচের টি-টোয়েন্টি এবং ৩ ম্যাচের ওয়ানডে খেলতে মালয়েশিয়া বাংলাদেশে পা রেখেছিল। ২টা টি-টোয়েন্টি শেষ হয়ে গেছে। বাংলাদেশ এইচপির সাথে এখন তাদের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হতে হবে এবং অলরেডি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে। গত পরশুদিন ঘোষণা করেছে বিসিবি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামীকাল ১২ আগস্ট, আগামী ১৪ আগস্ট এবং আগামী ১৬ আগস্ট। এর মধ্যে আগামীকাল ১২ আগস্ট ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে সকাল ৯:৩০টায়। আর ৩টা ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরার ক্রিকেট কমপ্লেক্স মাঠে। এর মধ্যে আগামীকাল সকাল ৯:৩০টায় যে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল, অর্থাৎ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এবং মালয়েশিয়া জাতীয় দল। এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সম্ভাব্য একাদশ কিরকম হতে পারে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি আমরা ১৬ সদস্যের স্কোয়াডটা দেখে নিই অনূর্ধ্ব-২৩ দলের, এর মধ্যে রয়েছে ৪ জন টপ অর্ডার ব্যাটসম্যান জাওয়াদ আবরার, রিফাত বেগ, ইকবাল হোসেন এবং আদিল বিন সিদ্দিক। ৩ জন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে, কালাম সিদ্দিকী আলীন অধিনায়ক, এছাড়া রয়েছে শাহরিয়ার সাকিব এবং মোহাম্মদ আবদুল্লাহ। ৪ জন অলরাউন্ডার রয়েছে, রিজান হোসেন, দেবাশিস দেবা, আহারার আমিন এবং মাহফুজুর রহমান রাব্বি। ২টা জেনুইন স্পিনার রয়েছে, শেখ পারভেজ জীবন এবং স্বাধীন ইসলাম, এবং ৩টা জেনুইন পেসার রয়েছে এখানে, তারা হচ্ছে মারুফ মৃধা, আব্দুর রহিম এবং রাহিন আহমেদ। এই ১৬ সদস্য স্কোয়াড থেকেই একাদশ নির্বাচন করা হবে আগামীকালকের এই প্রথম ওয়ানডে ম্যাচে। এখানে সম্ভাব্য একাদশের মধ্যে টপ অর্ডারের যে ৪ জন ব্যাটসম্যান রয়েছে, অর্থাৎ যাদের কথা বললাম জাওয়াদ আবরার, রিফাত বেগ, ইকবাল হোসেন এবং আদিল বিন সিদ্দিক, এর মধ্যে থেকে ৩ জন একাদশে থাকবে, তারা হচ্ছে জাওয়াদ আবরার, রিফাত বেগ এবং আদিল বিন সিদ্দিক। এর মধ্যে জাওয়াদ আবরার থাকবে কারণ জাওয়াদ আবরারকে কিন্তু আমরা এইচপি দলের স্কোয়াডেও দেখেছি এবং এইচপি দলের হয়ে ২টা টি-টোয়েন্টি ম্যাচে দুইটাতেই ভালো করেছে। প্রথম ম্যাচে ১৮ বলে ২৮ করেছিল, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ বলে ২৩ রান করেছে। তাই জাওয়াদ আবরার তো এখানে টিকে যাবে প্রথম ওয়ানডে ম্যাচের ওপেনার হিসেবে। তার ওপেনিং পার্টনার সেখানে হবে রিফাত বেগ। মূলত এই যে ৪টা টপ অর্ডার ব্যাটসম্যানের কথা বলেছিলাম, এর মধ্যে থেকে প্রপার ওপেনার ব্যাটসম্যান হচ্ছে জাওয়াদ আবরার এবং রিফাত বেগ। আদিল বিন সিদ্দিক ওপেন করতে পারে, তবে আদিল বিন সিদ্দিক বেশিরভাগ ম্যাচেই তাকে ঢাকা লিগ বলুন বা আন্ডার 18 ক্রিকেট বলুন বা যেখানে বলুন না কেন, সে মূলত ৩ নম্বর পজিশনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যাটিং এ। যার কারণে আমি আদিল বিন সিদ্দিককে ৩ নম্বর পজিশনে রাখবো, আর ওপেন করবে জাওয়াদ আবরার এবং রিফাত বেগ। আর একটা সুবিধাও আছে, আবরার হচ্ছে ডানহাতি ব্যাটসম্যান এবং রিফাত বেগ হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান, আর ৩ নম্বরে নামা আদিল বিন সিদ্দিক হচ্ছে ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যান। ইকবাল হোসেনকে আমি প্রথম ওয়ানডেতে দেখছি না, পরবর্তী ওয়ানডে ম্যাচগুলোতে সে হয়তো বা একাদশে তাকে দেখা যাবে। টপ অর্ডার তো গেল ১, ২, ৩। মিডল অর্ডারে এখানে যে ৩ জন ব্যাটসম্যান রয়েছে, অর্থাৎ অধিনায়ক কালাম সিদ্দিকী, এছাড়া শাহরিয়ার সাকিব এবং মোহাম্মদ আবদুল্লাহ। এর মধ্যে থেকে অধিনায়ক কালাম সিদ্দিকী সে তো থাকছেই এবং সে ডোমেস্টিক ক্রিকেটেও কিন্তু এবং আন্ডার 18 কিন্তু সে মূলত ৪ থেকে ৫ নাম্বার পজিশনে খেলে থাকে, ৪-৫ এ খেলে থাকে। এখানে একটা সমস্যা হচ্ছে, এই যে ৩ জন ক্রিকেটার রয়েছে, বাকি ২ জন কালাম সিদ্দিকী ছাড়াও বাকি ২ জন হচ্ছে শাহরিয়ার সাকিব এবং এমডি আব্দুল্লাহ। এই ২ জনও মূলত তাদের পছন্দের পজিশন হচ্ছে ৪। ৪ না হলে তারা ৫ নাম্বার পজিশনে তারা খেলে থাকে। এমনকি এবছর যে ঢাকা লিগ গিয়েছে, ঢাকা লিগে কিন্তু শাহরিয়ার সাকিব এবং মোহাম্মদ আবদুল্লাহ ২ জনই দুর্দান্ত পারফর্ম করেছে। তাই ২ জনের কাউকে এখানে বসানো যাবে না। ২ জনকে নিয়ে একাদশটা সাজাতে হবে। সেক্ষেত্রে একটা মধুর সমস্যায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট, যে কাকে কোথায় নামানো হবে। কারণ ৩ জন, এই যে অধিনায়ক সহ কালাম সহ ৩ জন ক্রিকেটারই কিন্তু ৪ নাম্বার পজিশনে খেলে থাকে। আর নয়তো ৪ নাম্বার পজিশনে খেলে ৫ নাম্বারে। এর মধ্যে ৩ জন থেকে আপনি হয়তোবা ৪ এবং ৫ নাম্বার পজিশনে ২ জনকে নামাবেন। একজনকে বাধ্যগতভাবে আপনার ৬ নাম্বার নামাতে হবে। সেক্ষেত্রে আমি ৪ নাম্বার পজিশনে শাহরিয়ার সাকিবকে নামানোর পক্ষে, ৫ নাম্বারে অধিনায়ক কালাম সিদ্দিকী এবং ৬ নাম্বার পজিশনে সেখানে মোহাম্মদ আবদুল্লাহকে নামানো যেতে পারে। মোহাম্মদ আবদুল্লাহ কিন্তু একজন উইকেট কিপার। এখন দেখার বিষয়, উপরে আদিল বিন সিদ্দিকী উইকেট কিপিং করে নাকি আবদুল্লাহ। তবে আদিল বিন সিদ্দিকী উইকেট কিপিং করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তখন সেক্ষেত্রে ৬ই নামবে আবদুল্লাহ। তারপর এখন এই দলের মধ্যে ৪টা অলরাউন্ডার রয়েছে, তারা হচ্ছে দেবাশিস দেবা, রিজান হোসেন, মাহফুজুর রহমান রাব্বি এবং আহারার আমিন। এই ৪ জনের মধ্যে প্রথমত একটা মাত্র পেস অলরাউন্ডার রয়েছে রিজান হোসেন। এখন রিজান হোসেন যেহেতু একমাত্র পেস অলরাউন্ডার এবং বোলিং ডিপার্টমেন্ট থেকে ৩টা পেসার রয়েছে, ৩ পেসারের মধ্যে ২টা পেসারকে একাদশে দেখা যাবে সর্বোচ্চ। তো তৃতীয় পেসার হিসেবে রিজান হোসেনকে খেলানো হতে পারে। সেই হিসাবে রিজান হোসেনকে আমি অলরাউন্ডার ক্যাটাগরিতে, পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে একাদশে নিয়ে নিলাম। বাকি যে ৩টা স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে, দেবাশিস দেবা হচ্ছে লেগ স্পিনিং অলরাউন্ডার, মাহফুজুর রাব্বি এবং
আহারান আমিন হচ্ছে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। এই তিনজনের কম্পারিজনে দেবাশিস দেবা হয়তো প্রথম ম্যাচে সুযোগ পাবে না, কারণ বাকি যে দুইটা বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে রাব্বি এবং আহারান আমিন, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে একাদশে দেখা যাবে, কারণ 7 নম্বর পজিশনে রিজান হোসেনকে আপনার নামাতে হবে। যদিও ডোমেস্টিক লিগে এবার ঢাকা লিগে রিজান হোসেন মূলত বেশিরভাগ ম্যাচে 5-এ নেমেছে, কিন্তু যেহেতু উপরে যে টপ অর্ডার ব্যাটসম্যান গুলো, মিডল অর্ডার ব্যাটসম্যান গুলো রয়েছে, অর্থাৎ কালাম সিদ্দিকী, আব্দুল্লাহ এবং আরেকজন হচ্ছে শাহরিয়ার সাকিব, এই তিনজনকে যেহেতু 4, 5 নাম্বার 6 পজিশন নেমে থাকে, তাদেরকে বাধ্য হয়ে আব্দুল্লাহকে 6 নামাতে হবে। সেই হিসাব করলে রিজান হোসেনকে 7-এই নামতে হবে। অন্যদিকে আহারান আমিনও কিন্তু মিডল অর্ডারে খেলে থাকে। এখন আহারান আমিন এবং রাব্বির মধ্যে যদি একজনকে সিলেক্ট করা হয়, সেই হিসাবে মাহফুজুর রহমান রাব্বি কিন্তু এবছর ঢাকা লিগে দুর্দান্ত বোলিং করেছে, ব্যাটিংটা মোটামুটি করতে পারে এবং তার পজিশনও 7 এবং 8 নাম্বার। এখন যদি আপনি আহারান আমিনকে খেলাতে যান, সেক্ষেত্রে আহারান আমিনকে আপনার মিডল অর্ডারে খেলাতে হবে, যেহেতু মিডল অর্ডারের জায়গা নেই। এমনিতে রিজান হোসেনকে আপনার 7 নাম্বারে খেলানো হতে পারে। সেই হিসাবে হয়তো আহারান আমিনকে ফার্স্ট 11-এ নাও দেখা যেতে পারে। সেই হিসাবে মাহফুজুর রহমান রাব্বি বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে সে হয়তো 8 নম্বর পজিশনে নামবে। দুইটা জেনুইন স্পিনার আছে এই দলের মধ্যে, তারা হচ্ছে অফ স্পিনার শেখ পারভেজ জীবন এবং লেগ স্পিনার স্বাধীন ইসলাম। দুজনই ঢাকা লিগে ভালো বোলিং করেছে, তবে এখানে শেখ পারভেজ জীবন বেশি ভালো বোলিং করেছে এবং শেখ পারভেজ জীবনই হয়তোবা একাদশে টিকে যাবে অফ স্পিনার হিসেবে। স্বাধীন ইসলাম হচ্ছে লেগ স্পিনার। তো যদি শেখ পারভেজ জীবনকে আমরা দলে ইনক্লুড করি, সেক্ষেত্রে সে হয়তোবা ওই 9 বা 10 নম্বর পজিশনে নামবে। আর তিনটা যে পেসার আছে স্কোয়াডের মধ্যে, অর্থাৎ আব্দুর রহিম, রাহিন আহমেদ এবং মারুফ মৃধা, এর মধ্যে থেকে আব্দুর রহিম কিন্তু এবারে ঢাকা লিগে দুর্দান্ত বোলিং করেছে, সেই হিসাবে আব্দুর রহিম একাদশে কনফার্ম টিকে যাবে ডানহাতি পেসার। আর বাকি দুই পেসারের মধ্যে মারুফ মৃধাকেই প্রেফার করবে সবাই, রাহিন আহমেদ ব্যাকআপ পেসার হিসেবে থাকবে। সেই হিসাবে আব্দুর রহিম এবং যদি মারুফ মৃধা একাদশ কনফার্ম করে, তাহলে এই দুইজন পেসারই দলের মূল পেসার হিসেবে কাজ করবে। তৃতীয় পেসার হিসেবে পেস অলরাউন্ডার রিজান হোসেন বোলিং করবে। সেক্ষেত্রে আব্দুর রহিম এবং মারুফ মৃধার মধ্যে মারুফ মৃধা হচ্ছে জেনুইন পেসার। আব্দুর রহিম পেস বোলিং এর পাশাপাশি ব্যাটিংটা খুব ভালো করতে পারে। ঢাকা লিগে কিছু ম্যাচে তাকে 7-8-এ ব্যাটিং করতে দেখা গেছে, আবার কিছু ম্যাচে আবার 10-11-তে ব্যাটিং করতে দেখা গেছে। তবে বেশিরভাগ ম্যাচে 7-8-এ ব্যাটিং করতে দেখা গেছে। সেই হিসাবে মারুফ মৃধাকে আমি 11 নম্বরে নামিয়ে 10 নম্বরে শেখ পারভেজ জীবনকে নামিয়ে আমি 9 নম্বরে আব্দুর রহিমকে নামাবো, যেহেতু সে ব্যাট করতে পারে। সেই হিসেবে একাদশটা এরকম হতে পারে। টপ অর্ডারে 3টা ব্যাটসম্যান, তারা হচ্ছে জাওয়াদ আবরার, রিফাত বেগ এবং আদিল বিন সিদ্দিক। এই তিনজন 1, 2, 3 নম্বরে নামবে। মিডল অর্ডারে আমি তিনজন ব্যাটসম্যানকে রাখবো। 4 নম্বর পজিশনে শাহরিয়ার সাকিব, 5 নম্বরে কালাম সিদ্দিকী, 6 নম্বরে মোহাম্মদ আব্দুল্লাহ। দুইটা অলরাউন্ডারকে আমি রাখবো 7 এবং 8 নম্বর পজিশনে। একজন হচ্ছে পেস অলরাউন্ডার রিজান হোসেন 7-এ এবং স্পিন অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বিকে নামাবো আমি 8-এ। তারপর দুইটা পেসার এবং একটা স্পিনার নামবে, তারা হচ্ছে 9 নম্বরে নামাবো আমি পেস বোলার আব্দুর রহিম, 10 নম্বরে অফ স্পিনার শেখ পারভেজ জীবন এবং 11 নম্বরে বাঁহাতি পেসার মারুফ মৃধা। এতে করে মনে হচ্ছে যে এই একাদশটা নিয়েই আগামীকাল সকালে নামতে পারে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। সেক্ষেত্রে বাংলাদেশ 1 থেকে 8 পর্যন্ত ব্যাটসম্যান পাবে, রাব্বি পর্যন্ত, মাহফুজুর রহমান রাব্বি পর্যন্ত। আর বোলিং এর কথা বললে এখানের মধ্যে একটা ডানহাতি পেসার আব্দুর রহিম, বাঁহাতি পেসার মারুফ মৃধার সাথে মিডিয়াম পেসার রিজান হোসেন আছে। এ হচ্ছে তিনজন পেসার। স্পিনার বোলার আছে এখানে অফ স্পিনার শেখ পারভেজ জীবন এবং লেফট অফ স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। লেগ স্পিনার স্বাধীন ইসলামকে খেলাতে পারলে ভালো হতো, একটা লেগ স্পিনের ভরসা পাওয়া যেত, অথবা যদি লেগ স্পিনিং অলরাউন্ডার দেবাশিস দেবাকে খেলানো যেত, তাহলে হয়তো আরেকটা তৃতীয় বোলিং অপশন পাওয়া যেত। যেহেতু টিম কম্বিনেশন মেলাতে গিয়ে আমি স্বাধীন ইসলাম বা দেবাশিস দেবা কাউকে জায়গা দিতে পারিনি, এখানে দুইটা স্পিনারই এখানে ভরসা, তারা হচ্ছে মাহফুজুর রহমান রাব্বি এবং হচ্ছে আরেকজন হচ্ছে শেখ পারভেজ জীবন। এর পাশাপাশি উপরে টপ মিডল অর্ডার ব্যাটিং করা ব্যাটসম্যানদের মধ্যে কেউ কেউ বোলিং করতে পারে, তারা হয়তো বা 6th বোলিং অপশন হিসেবে দলকে সমর্থন যোগাবে। তো যদি এই একাদশটি নামে, আশা করি বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল ভালো করতে পারবে। এখন বাংলাদেশ এইচপি দল তো টি-20 তে হেসে খেলে মালয়েশিয়া জাতীয় দলকে হারিয়েছে। এখন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল কি পারবে মালয়েশিয়ার দলকে প্রথম ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল হারাতে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং একাদশটা কিরকম হতে পারে আপনার মতে, সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।